আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে। তো তোমাদের অনেক দিন হলো কলেজে আমাদের দেখা গেছে কোনো ক্লাস হয় না, যার কারণে আমরা যেগুলো তোমাদেরকে পড়াইছি এগুলো জানি না তোমরা ওইগুলো ধরে রাখতে পারছো কি না। তো সেজন্য আবার পুনরায় কি যাতে রিভাইজ হয় সেজন্য আমরা তোমাদেরকে আজ কেমিস্ট্রি ফার্স্ট পার্টের কেমিক্যাল চেঞ্জ অর্থাৎ রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের আমরা এই টপিকসগুলো জানবো। পানির আয়নিক গুণফল, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, ক্ষারের বিয়োজন ধ্রুবক, অ্যাসিড ক্ষারের তীব্রতা জানবো, অসওয়াল্টের লঘুকরণ সূত্র, তারপর পিএইচ, পিওএইচ, পিএইচ স্কেল আমরা জানবো। যদি আরও সময় হয় আমরা দেখি যে পিএইচ পিওএইচ সম্পর্কিত গাণিতিক সমস্যা এবং বাফার দ্রবণ আমরা দুইটা লেকচারে নিব, এবং অপর আরেকটা বাফার দ্রবণ সম্পর্কিত গাণিতিক সমস্যা আমরা তৃতীয় লেকচারে নিব। তো আমরা চলো শুরু করি। লেকচার 1-এ আমাদের দেখি কি আছে। পানির আয়নিক গুণফল, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, ক্ষারের বিয়োজন ধ্রুবক, অ্যাসিড ক্ষারের তীব্রতা, অসওয়াল্টের লঘুকরণ সূত্র, পিএইচ পিওএইচ স্কেল ইত্যাদি। তাহলে চলো আমরা কি শুরু করি। তো আমরা প্রথমেই যে বিষয়টা জানবো সেটা হলো কি পানির আয়নিক গুণফল। ঠিক আছে, আমরা জানবো প্রথমে কি পানির আয়নিক গুণফল, যাকে আমরা কেডব্লিউ দ্বারা কি প্রকাশ করি। আগে জানতে হবে পানির আয়নিক গুণফল। তো এইটুকু জানো যে বিজ্ঞানী কোলরাস এবং কে হ্যাডউইলার তারা বলছে যে বিশুদ্ধ পানি অতিমাত্রায় সামান্য তড়িৎ পরিবহন করে। এটা তারা কেমনে প্রমাণ করছে? তারা একটা সফল পরীক্ষার মাধ্যমে দেখতে পাইছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 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 পানির আপেক্ষিক পরিবাহিতা হলো 5.54 10 ইনভার্স 8 ওহম পার 1 সেন্টিমিটার ইনভার্স। যেহেতু পানির এত তাপমাত্রায় পানির আপেক্ষিক পরিবাহিতা এত আছে, তাহলে আমরা বলতে পারবো নিঃসন্দেহে যে বিশুদ্ধ পানি সামান্য তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, তো যেহেতু পানি তড়িৎ পরিবহন করে, তাহলে আমাদের এখান থেকে বুঝতে হবে যে কোনো একটা দ্রবণ যদি তড়িৎ পরিবহন করে অবশ্যই ওই দ্রবণে কিছু আয়নের উপস্থিতি থাকতে হবে। তাহলে যেহেতু পানি সামান্য তড়িৎ পরিবহন করে, তাহলে আমরা বলতে পারবো পানিতে কিছুটা আয়ন আছে, উপস্থিত আছে। তাহলে আমরা বলতে পারি পানিতে কি আয়ন থাকতে পারে? অবশ্যই পানি বিয়োজিত, যেহেতু আংশিক বিয়োজিত হয়, সেজন্য আমরা বলতে পারি সেখানে হাইড্রোজেন আয়ন আছে এবং কি হাইড্রোক্সিল আয়ন আছে। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে পানি নিম্নরূপে তোমার কি আয়নিত হয়, অর্থাৎ আয়নিত হয়ে সাম্যাবস্থায় অর্জিত হয়। তাহলে আমার পানির আয়নীকরণ যে বিক্রিয়াটা, স্যার আমি কি এভাবে লিখতে পারি যে এটা তোমার আংশিক বিয়োজিত হবে। তাহলে একটাকে ধরি আমরা কি অ্যাসিড, আরেকটাকে কি ক্ষার। এখানে উৎপন্ন হবে কি হাইড্রোনিয়াম আয়ন, আর একটা কি OH মাইনাস বা হাইড্রোক্সিল আয়ন। এখন দেখো এই পানির অণু তাকে H+ দান করলো, একে H+ কি করলো? দান করলো, বা আমরা যদি দান করলো, তাইলে সে প্রোটন গ্রহণ করলো। কে গ্রহণ করলো? সে হলো কি ক্ষার। ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুসারে এ প্রোটন দান করলো, এ হচ্ছে অ্যাসিড। এ প্রোটন দান করে স্যার এটাতে পরিণত হয়েছে, আর সে তা থেকে প্রোটন গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়নে কি পরিণত হয়। তো আমরা বলতে পারি পানির এই বিক্রিয়াটা থেকে, এই বিক্রিয়াকে আমরা এখন যদি সংক্ষেপে যদি স্যার লিখি, তাহলে লিখতে পারবো H+ আয়ন OH মাইনাস আয়ন। তাহলে আমরা বলতে পারবো যে বিশুদ্ধ পানি সামান্য বা অতিমাত্রায় বা আংশিক আয়নিত হয়ে অল্প সংখ্যক
এইচ প্লাস আয়ন এবং ওই সমসংখ্যক ওএইচ মাইনাস আয়ন দেয়। তাহলে আমরা বলতে পারবো বিশুদ্ধ পানির বিয়োজনে সমসংখ্যক এইচ প্লাস আয়ন ও সমসংখ্যক ওএইচ মাইনাস আয়ন দেয়। অর্থাৎ যত মোল এইচ প্লাস আয়ন দিবে তত মোল ওএইচ মাইনাস আয়নকে দিবে। তাহলে বিশুদ্ধ পানি বিয়োজিত হয়ে সাম্যাবস্থায় অর্জিত হয়। যেহেতু এটা পানিটা আংশিক বিয়োজিত হয়, তাহলে এর ঘনমাত্রার তেমন কোনো কি পরিবর্তন ঘটে না। তাহলে আমরা তোমার এক্ষেত্রে যদি ভরক্রিয়ার সূত্র অনুসারে লিখি, ভরক্রিয়ার সূত্রানুসারে পানির এই বিয়োজন বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবককে আমি ধরে নিলাম কেডি। তাহলে এক্ষেত্রে আমরা লিখব উৎপাদ সমূহের ঘনমাত্রার গুণফল বাই বিক্রিয়ক সমূহের ঘনমাত্রার গুণফল। আমরা এই লাইনটুকু লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো, আমি যদি আরেকটু সুন্দর করে যদি লিখি এখানে যে এইচ প্লাস আয়ন গুণ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কেডি ইন্টু পানির ঘনমাত্রা, এইটুকু। তাইলে এখান থেকে আমরা লিখতে পারি এইচ প্লাস আয়নের ঘনমাত্রা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা সমান, দেখো এটা একটা ধ্রুবক, আর যেহেতু পানির আংশিক বিয়োজন ঘটে তাহলে এর ঘনমাত্রার তেমন কোনো পরিবর্তন ঘটে না, তাই এর মানটা কি ধ্রুবক থাকবে। তাহলে এটাও একটা ধ্রুবক, এটাও একটা ধ্রুবক, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, কে ডাব্লিউ লিখতে পারি। এটাকে আমরা ধরে নিলাম ইকুয়েশন নাম্বার 1, অর্থাৎ কে ডাব্লিউ সমান আমরা কি পাইলাম, এইটার পরিবর্তে এত, এইটুকু আমরা কি লিখতে পাইলাম। তাহলে এখন দেখো এই কে ডাব্লিউ হলো কি পানির আয়নিক গুণফল, ঠিক আছে, এটা কি পানির আয়নিক গুণফল। তাহলে দেখো আয়নিক গুণফলের ডেফিনেশনটা আমরা তোমার কি লিখতে পারবো, যে নির্দিষ্ট তাপমাত্রায় বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়ন এর ঘনমাত্রা, হাইড্রোজেন ও হাইড্রোক্সিল আয়ন দ্বয়ের মোলার ঘনমাত্রার গুণফলের মান ধ্রুবক, আর একে পানির আয়নিক গুণফল বলি, পানির আয়নিক গুণফল বলে। দেখো বিশুদ্ধ পানির বিয়োজনে আমরা ওইভাবে দেখতে পেলাম যে এইচ প্লাস আর ওএইচ মাইনাস উৎপন্ন হয়। বিশুদ্ধ পানির বিয়োজনে আংশিক বিয়োজনে আমরা বলতে পারবো এইচ প্লাস আয়ন ও ওএইচ মাইনাস আয়ন এদের মোলার ঘনমাত্রার গুণফলের মান কি একটা ধ্রুবক, এটি কি একটা ধ্রুবক নির্দিষ্ট তাপমাত্রার জন্য। এই ধ্রুবককে আমরা পানির আয়নিক গুণফল বলবো। আবার বলতেছি শোনো, নির্দিষ্ট তাপমাত্রায় বিশুদ্ধ পানিতে এইচ প্লাস আয়ন ও ওএইচ মাইনাস আয়ন দ্বয়ের মোলার ঘনমাত্রার গুণফলের মান কি ধ্রুবক, আর এই ধ্রুবককে আমরা তোমার কি বলবো, পানির আয়নিক গুণফল বলবো। তাহলে একটা জিনিস দেখো যে নির্দিষ্ট তাপমাত্রায় কে ডাব্লিউর মানটা কি ধ্রুবক। এখন আমরা যদি তাপমাত্রা পরিবর্তন করি বুঝে গেছে, তাপমাত্রা যদি পরিবর্তন করি তখন কে ডাব্লিউর মানও কি হবে, পরিবর্তিত হবে। সেটা আমরা তোমার কিভাবে বুঝবো, ঠিক আছে, সেটা আমরা কিভাবে বুঝবো। তো তার আগে আমরা তোমার যে বিষয়টা, এটা কি আমরা কি তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে আমরা কি ব্যাখ্যা করতে পারবো। তাহলে একটা জিনিস দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় কে ডাব্লিউ এর
মান নির্দিষ্ট, কেডাব্লুর মানটা কি নির্দিষ্ট। যেমন আমরা যদি বলি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে কেডাব্লুর মান কত, 0.0114, 10 ইনভার্স কত 14। ঠিক এরকমভাবে যদি বলি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেডাব্লুর মানটা কত, 0.292, 10⁻⁴14। ঠিক এরকমভাবে যদি আমরা দেখি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেডাব্লুর মান হচ্ছে 1 × 10⁻⁴। আমরা জাস্ট এই তিনটা দেখলাম। তাহলে দেখো নির্দিষ্ট তাপমাত্রায় কেডাব্লুর মান নির্দিষ্ট। আবার এখানে দেখা যাচ্ছে তাপমাত্রা বৃদ্ধির ফলে যতই আমরা তাপমাত্রা বৃদ্ধি করতেছি কেডাব্লুর পানির আয়নিক গুণফলের মানও কি পাচ্ছে, দেখো বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি কারণে বৃদ্ধি পায় এটা একটু ভালোভাবে দেখো। কেডাব্লুর উপর তাপমাত্রার কি প্রভাব আছে, তাহলে আমরা এইটুকু একটু দেখো যে পানির আয়নীকরণ যে বিক্রিয়াটা, পানির আয়নীকরণ অর্থাৎ স্ব-আয়নীকরণ যে বিক্রিয়াটার মধ্যে H+OH- আয়ন, এই বিক্রিয়াটা স্যার একটা তাপহারী বিক্রিয়া, ΔX কিলোজুল পার মোল। এটা একটা কি তাপহারী বিক্রিয়া। এই বিক্রিয়ায় আমি যদি তাপমাত্রা বৃদ্ধি করি অর্থাৎ টি যদি বৃদ্ধি করি, তাপমাত্রা বৃদ্ধি করলে লাসেটেলিয়ার নীতি অনুসারে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। এই বিক্রিয়াটা কোন দিকে অগ্রসর হবে, সম্মুখ দিকে। তাহলে সম্মুখ দিকে বৃদ্ধি করলে মানে অগ্রসর হলে পানির আয়নীকরণ কি বৃদ্ধি পায়, অর্থাৎ দ্রবণে H+ আয়ন ও OH- আয়নের পরিমাণ কি বৃদ্ধি পায়। যদি H+ আয়ন এবং OH- আয়নের পরিমাণটা যদি বৃদ্ধি পায় তাদের ঘনমাত্রার গুণফলের মান কি হবে, বেশি হবে। তখন কেডাব্লুর মানটা কি হবে, বেশি হবে। আমি বিষয়টা আবার বলতেছি, শোনো একটু। যে আমরা জানি যে তাপমাত্রা বৃদ্ধিতে কেডাব্লুর মান কি পায়, বৃদ্ধি পায়। তার কিভাবে দেখো, পানির আয়নীকরণ যে বিক্রিয়াটা সেটা থেকে আমরা দেখতে পাই এটা একটা তাপহারী বিক্রিয়া। কি বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। আমরা জানি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে লাসেটলিয়ার নীতি অনুসারে সাম্যাবস্থা বাম থেকে ডানে কি স্থানান্তরিত হয়। আর বাম থেকে ডানে স্থানান্তরিত হলে অর্থাৎ সম্মুখ বিক্রিয়াটি অগ্রসর হলে পানির আয়নীকরণ বৃদ্ধি পায়, অর্থাৎ H+ আয়ন OH- আয়নের পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ দ্রবণে তাদের ঘনমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে এদের ঘনমাত্রার গুণফলের মান বেশি হয় বিধায় কেডাব্লুর মানটা কি হবে, বেশি হবে। ক্লিয়ার এইটুকু? তাহলে আমরা বলতে পারি তাপমাত্রা বৃদ্ধি করলে পানির কেডাব্লুর মানও কি পাবে, বৃদ্ধি পাবে। তারপর দেখো আমরা একটা জিনিস, যে জলীয় দ্রবণের ক্ষেত্রে কেডাব্লু আমরা পড়লাম। তো দেখো কোনো একটা জলীয় দ্রবণের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এই হলো একটা জলীয় দ্রবণ, এখানে একটা অ্যাসিডের জলীয় দ্রবণ আছে, অ্যাসিড। এখন অ্যাসিডের মানে কি, সেখানে H+ আছে, তার মানে নয় যে এখানে OH- নয়। আমরা বলতে পারবো যে অ্যাসিড হোক ক্ষার হোক তার মধ্যে কি H+ও আছে আবার OH- আছে। অ্যাসিডের ক্ষেত্রে H+ মোল H+ আয়নের পরিমাণটা বেশি আছে এবং কি OH- আয়নের পরিমাণটা কি আছে, কম আছে। দেখো আমরা কেমনে এই বিষয়গুলো আরো একটু জানবো। তার আগে স্যার আমরা একটু পড়ে নিই যে দেখাও যে পানির আয়নিক গুণফল ও পানির বিয়োজন যে ধ্রুবক এটা কি নয়, এক নয়। ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট টপিক। দেন পানির আয়নিক গুণফল এবং কি পানির কি বিয়োজন ধ্রুবক এটা কি নয়, এক নয়। দেখো আমরা জানি স্যার কেডাব্লু সমান কেডি ইন্টু পানির ঘনমাত্রা, এইটুকু আমরা জানি। যে 1 লিটার
লিটার পানি 1 লিটার পানিতে হাইড্রোজেন এর লিটার পানিতে 1 লিটার পানিতে 1 লিটার পানিতে পানি গ্রাম অণুর সংখ্যা গ্রাম অণুর সংখ্যা কত 1000/8। এখানে আমরা তোমার প্রতি গ্রাম এক পানির আয়তন ঘনত্ব আমরা কত ধরব 1 গ্রাম সেন্টিমিটার বা সিসি ধরি, এটা ধরি। তাহলে আমরা কি এত পাইলাম? তাহলে সুতরাং আমরা বলতে পারবো পানির ঘনমাত্রা কত, পানির ঘনমাত্রা এটা হবে 50 এত গ্রাম মোল গ্রাম অণু। তাহলে আমরা বলতে পারবো পানির ঘনমাত্রা কত এত বাই কি 18 সরি 1। আয়তন কয় লিটার 1 লিটার। তাহলে এটা মোল আর এটা হচ্ছে তোমার কি আয়তন, মোল বাই আয়তন মানে কি ঘনমাত্রা, অর্থাৎ কত হবে 55.55 কি হবে গ্রাম অণু পার লিটার। তাহলে আমরা দেখতে পাই যে এখান থেকে যে কেডাব্লিউ ইন্টু কেডি ইন্টু কত 55.55। তাহলে আমরা বলতে পারি কাজে কেডাব্লিউ আর কেডি কি নয় সমান নয়। এটা তোমাদের ছোট প্রশ্নরূপে কি থাকতে পারে, দেখাও যে পানির বিয়োজন ধ্রুবক আর কেডাব্লিউ কি নয় সমান নয়। স্যার এই টপিকসটাও তোমাদেরকে কি আসে। তো আমরা যেহেতু পানির আয়নিক গুণফল থেকে স্যার এইটুকু একটু শিখলাম, আরও কিছু একটু জিনিস দেখি। দেখো যে আমরা পানির আয়নিক গুণফল থেকে পানির আয়নিক গুণফল হতে পাই H প্লাস OH মাইনাস সমান কি কেডাব্লিউ। আমরা এটা সমান লিখতে পারি স্যার এত, কারণ বিশুদ্ধ পানিতে H প্লাস এর ঘনমাত্রা OH এর ঘনমাত্রা কি থাকে পরস্পর সমান থাকে। তাহলে আমরা কি এইটুকু সমান লিখতে পারি এত সমান রোড কি কেডাব্লিউ। স্যার আমার এটা একটু প্রয়োজন হতে পারে হ্যাঁ ম্যাথ করার সময়। ঠিক আবার আমরা কি লিখতে পারবো, আবার আমরা লিখতে পারবো OH আয়নের ঘনমাত্রা সমান কি লেখা যাবে কেডাব্লিউ। তাহলে একটা জিনিস দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানিতে H প্লাসের ঘনমাত্রা কত, H প্লাসের ঘনমাত্রার মান কত 1 × 10⁻⁷ এত মোল পার লিটার বা গ্রাম আয়ন পার লিটার আমি লিখতে পারবো। ঠিক এরকমভাবে OH আয়নের ঘনমাত্রার মান কত 1 × 10⁻⁴, এটা হবে কত 7 এত কি মোল পার লিটার। দেখো বিশুদ্ধ পানিতে আমার হাইড্রোজেন আয়ন ঠিক আছে এর ঘনমাত্রার মান হচ্ছে 1 × 10⁻⁷ মোল পার লিটার এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার মান হচ্ছে 1 × 10⁻⁷ কি মোল পার লিটার। এখন দেখো বিশুদ্ধ পানিতে যদি
এইচ প্লাস বিশুদ্ধ পানিতে আমরা দেখতে পাই এইচ প্লাস এবং ওএইচ আয়নের ঘনমাত্রা কি পরস্পর কি সমান। এখন যদি বলি আমরা অ্যাসিডীয় দ্রবণে, অ্যাসিড দ্রবণে বা অ্যাসিডীয় দ্রবণে ক্ষেত্রে আমরা বলতে পারবো সেখানে এইচ প্লাস আয়নের সংখ্যা এত আয়নের সংখ্যা গ্রেটার দেন ওএইচ আয়নের সংখ্যা অথবা আমরা বলতে পারবো এইচ প্লাসের ঘনমাত্রার মানটা ওএইচ আয়নের ঘনমাত্রার মান অপেক্ষা কি থাকবে, বেশি থাকবে। যে অ্যাসিডীয় দ্রবণে এইচ প্লাসের ঘনমাত্রা বেশি থাকবে এবং ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা কি থাকবে, কম থাকবে। ঠিক এইরকমভাবে যদি আমরা লিখতে পারি ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে, আমরা বলতে পারবো ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে ওএইচ আয়নের ঘনমাত্রা বেশি থাকবে, এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কি থাকবে, কম থাকবে। তাহলে একটা দ্রবণের মধ্যে এইচ প্লাস আয়নের ঘনমাত্রার মান বেশি আছে না ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রার মান কি বেশি আছে, সেটা দেখে আমি বুঝতে পারবো ওই দ্রবণটা অম্লীয় না ক্ষারীয় না প্রশম। ক্লিয়ার এইটুকু? তো এখন আমরা স্যার আয়নিক গুণফল আশা করি তোমরা কি বুঝতে পারছো। তো এখন আমরা তোমার সাথে চলে যাব কি বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক এবং কি ক্ষারের কি বিয়োজন ধ্রুবকে। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, কে দ্বারা কি প্রকাশ করি। আমরা দেখো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আমরা কি জানবো। তাহলে এখন একটা জিনিস দেখো যে আমরা ধরে নিছি এইচ একটি অ্যাসিড এবং এটা হচ্ছে পানি। এখন অ্যাসিডের কাজ হচ্ছে, এটা আমরা ধরে নিলাম এটা একটা কি দুর্বল অ্যাসিড। তো এই অ্যাসিড জলীয় দ্রবণে এইচ প্লাস দান করে, সে যদি এইচ প্লাস দান করে তাহলে উৎপন্ন হবে কি স্যার, হাইড্রোনিয়াম আয়ন আর এ মাইনাস আয়ন, অর্থাৎ এটা হচ্ছে কি অ্যাসিড। তাহলে ব্রনস্টেড-লাউরেন মতবাদ অনুসারে যে দান করে সে হলো কি স্যার অ্যাসিড, এখানে এইচ কি অ্যাসিড। তাহলে আমরা কি অ্যাসিডের বিয়োজন বিক্রিয়ার জন্য আমরা কি একটা ধ্রুবক ধরছি, ভরক্রিয়ার সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, কেসি সমান হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা গুণ হচ্ছে এ মাইনাস আয়নের কি ঘনমাত্রা বাই এইচ এর ঘনমাত্রা এবং কি পানির ঘনমাত্রা। ঠিক আছে? তো এখন একটা জিনিস দেখো, আমরা যদি আর এইটুকু থেকে আমরা লিখতে পারি স্যার কেসি ইনটু পানির ঘনমাত্রা সমান হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ইনটু এ মাইনাস আয়নের ঘনমাত্রা আর এইচ এর ঘনমাত্রা। এখন কেসে একটা ধ্রুবক, পানির ঘনমাত্রা এটাকে আমরা কি নির্দিষ্ট ধরবো, মানে ধ্রুবক ধরবো, ধরলে নতুন একটা ধ্রুবক সেটা আমরা কি পাবো, কে পাবো। তাহলে কেটা আমরা কার বিয়োজন বিক্রিয়ার জন্য পাইছি, অ্যাসিডের বিয়োজন বিক্রিয়ার জন্য। এটাকে আমরা তোমার কি বলবো, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। তাহলে দেখো এইচ হাইড্রোনিয়াম আয়ন ইনটু এ মাইনাস আয়ন আর এখানে এইচ এর ঘনমাত্রা, এইটুকু জানলাম। তো এখন একটা জিনিস দেখো, হাইড্রোনিয়াম আয়ন মিন্স মানে এইচ প্লাস আয়ন। তাহলে এখানে দ্রবণে অ্যাসিড জলীয় দ্রবণে কি দেয়, জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে এইচ প্লাস দেয়। এখন দেখো এই অ্যাসিড জলীয় দ্রবণে সে এখানে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করছে আর কি এ মাইনাস আয়ন, অর্থাৎ জলীয় দ্রবণে এই দুইটার পরিমাণ যত বাড়বে, এই কে এর মান তত বাড়বে। এই দুইটার পরিমাণ, বিক্রিয়াটা যদি সম্মুখ দিকে যায় তাহলে আমরা বলবো এই দুইটার পরিমাণ কি বৃদ্ধি পাবে না,
তাহলে তাদের ঘনমাত্রা বৃদ্ধি পাবে, ফলে ঘনমাত্রার গুণফলের মানও কি পাবে, বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেলে এই কে এর মানও কি হবে, বেশি হবে। যে অ্যাসিডের কে এর মান যত বেশি হবে সেটা কি স্যার, তীব্র অ্যাসিড। আমরা অল্পক্ষণ পরেই স্যার এইটুকু জানবো। তো এখন একটা জিনিস দেখো, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আমরা কেমনে নির্ণয় করব। যদি ওই অ্যাসিডের ঘনমাত্রা দেয়া থাকে এবং তার থেকে কতটুকু বিয়োজিত হলো সেটা যদি দেয়া থাকে, তাহলে আমরা সহজেই তোমার কি করতে পারবো, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। আমরা কয়েকটা উদাহরণ আর কিছু পরে সামনে আমরা কি ম্যাথ করব ইনশাল্লাহ। তো দেখো, এখন অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের এর এককটা হবে স্যার কি, মোল পার লিটার। কি, মোল পার লিটার। তো আমরা সংজ্ঞাটা স্যার এইভাবে বলবো, অ্যাসিডের বিয়োজন ধ্রুবকে ডেফিনেশনটা তোমার স্যার ভালো করে পড়তে হবে। এটা আসে অনেক সময় যে লেখা থাকে কে ডাব্লিউ কি, তাহলে তুমি বলবা যে কে ডাব্লিউ হচ্ছে যে প্রতি লিটার জলীয় দ্রবণে, পার লিটার মানে কি, প্রতি লিটার জলীয় দ্রবণে উপস্থিত কোনো অ্যাসিডের মোট মোল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত অবস্থায় থাকে, তাকে ওই অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বলে। তাকে ওই অ্যাসিডের আমরা কি বলবো, বিয়োজন ধ্রুবক বলে। আবার বলি যে প্রতি লিটার জলীয় দ্রবণে উপস্থিত কোনো অ্যাসিডের মোট মোল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত অবস্থায় থাকে বা বিয়োজিত থাকে, তাকে ওই অ্যাসিডের আমরা কি বলবো, বিয়োজন ধ্রুবক কি বলে। তাকে ওই অ্যাসিডের আমরা কি বলবো, বিয়োজন ধ্রুবক কি বলে। তাহলে একটা জিনিস দেখো, বিয়োজন ধ্রুবকের ক্ষেত্রে অ্যাসিডের কি বলে, বিয়োজন ধ্রুবক বলে। একে আমরা কি দ্বারা প্রকাশ করি, কে দ্বারা প্রকাশ করি। এখন দেখো, যেমন আমরা কিছু অ্যাসিডের ক্ষেত্রে দেখি বিয়োজন ধ্রুবকের মান কত। দেখো এখানে নাম হচ্ছে কি মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিডের কে এর মান হলো 1.8 ইন্টু 10 ইনভার্স কি 4। তারপর হচ্ছে দেখো ইথানোয়িক অ্যাসিডের এর মান হলো 1.8 ইন্টু 10 ইনভার্স কি 5। তাহলে দেখো এগুলো হচ্ছে অ্যাসিডের কি, বিয়োজন ধ্রুবক মান। এই মানগুলো স্যার আমাদেরকে একটু জানা থাকতে হবে। অনেক সময় কোশ্চেন দেয়া থাকে, না হলে তোমার কি একটু জানাটা থাকা ভালো। তো আমরা এখন একটা জিনিস দেখব, ক্ষারের বিয়োজন ধ্রুবক। দেখো, ক্ষারের বিয়োজন ধ্রুবক আমরা কেবি, এটা আমরা প্রকাশ করব। এখন দেখো, ধরে নিলাম এটা হলো একটি ক্ষার, A- একটি ক্ষার। তাকে যখন জলীয় দ্রবণে দিব, সে জলীয় দ্রবণ সাথে কি গ্রহণ করবে, প্রোটন গ্রহণ করবে। ক্ষার হচ্ছে প্রোটন গ্রহিতা। ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুসারে ক্ষার কি করে, প্রোটন গ্রহণ করে। তাহলে আমরা লিখতে পারবো H আর কি OH মাইনাস, অর্থাৎ সে একটি প্রোটন গ্রহণ করে পানি হতে। এটা আমরা লিখতে পারবো। ক্লিয়ার? তাহলে বিয়োজন বিক্রিয়ার জন্য আমরা ভর ক্রিয়ার সূত্র অনুসারে, এর ক্ষারের ক্ষেত্রে আমরা এটা লেখার পর দেখো, ভর ক্রিয়ার সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি। ভর ক্রিয়ার সূত্রানুসারে আমরা লিখতে পারি Kc সমান H এর ঘনমাত্রা, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, A মাইনাস আয়নের ঘনমাত্রা এবং পানির ঘনমাত্রা, বা Kc ইন্টু H2O। আমরা লিখতে পারি H এর ঘনমাত্রা
ইন্টু ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা এ মাইনাস আয়নের ঘনমাত্রা। এটা একটা ধ্রুবক, পানির ঘনমাত্রা তেমন কোনো পরিবর্তন হয় না, তাও ধ্রুবক। এই দুটার পরিবর্তে নতুন একটা ধ্রুবক আমরা কি দিলাম, যেহেতু ক্ষারের ক্ষেত্রে, এই জন্য কেবি দ্বারা প্রকাশ করলাম। তাহলে কেবি এত ইন্টু কি ওএইচ মাইনাস আয়ন ইন্টু এ মাইনাস আয়ন। তো দেখো এই সমীকরণটা থেকে আমি এইটুকু বলতে পারবো যে এই যে এখানে এইচ এর ঘনমাত্রা এবং ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা যত বেশি হবে, কে ডাব্লুর মান কে বির মান তত কি হবে, বেশি হবে। তার মানে আমরা বলবো যে ক্ষার যত সহজে তোমার কি প্রোটন গ্রহণ করতে পারবে, ফলে এইচ এ এবং ওএইচ মাইনাসের ঘনমাত্রার মান তত কি হবে, বেশি হবে। তাহলে এই দুটার ঘনমাত্রার মান যত বেশি হবে, কেবির মান তত কি বেশি হবে। যে ক্ষারের কেবির মান যত বেশি, সেই ক্ষার তত বেশি কি তীব্র। আমরা এই অল্পক্ষণ পরে অ্যাসিড ক্ষার তীব্রতা যখন আসে সেখানে আমরা কি জানবো। তাহলে ঠিক এইভাবে আমরা কি বলতে পারবো, ক্ষারের বিয়োজন ধ্রুবকের ক্ষেত্রেও কে এর একক, কেবি এর একক হবে কি মোল পার লিটার। তো আমরা ডেফিনেশন ঠিক আগের মতো যেমন আমরা অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের ক্ষেত্রে আমরা পড়ছিলাম, এখন ক্ষারের বিয়োজন ধ্রুবকের ক্ষেত্রে আমরা এইটুকু বলতে পারবো যে প্রতি লিটার জলীয় দ্রবণে, ঠিক আগের মতো প্রতি লিটার জলীয় দ্রবণে উপস্থিত কোনো ক্ষারে মোট মোল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত অবস্থায় থাকে তাকে ওই ক্ষারের বিয়োজন ধ্রুবক বলে। তাকে ওই ক্ষারের কি বলে, বিয়োজন কি ধ্রুবক বলে। আমরা এই ক্ষারের বিয়োজন ধ্রুবককে আমরা কি দ্বারা প্রকাশ করি, কেবি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি, কেবি দ্বারা প্রকাশ করি। তো এখন আমরা কমন একটা ক্ষার হলো দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। তো এখন দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কেবির মান হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁵। তো আমরা যে বিষয়টা জানবো যে এখানে কেবি কি, এটা তোমার আসতে পারে যে প্রতি লিটার জলীয় দ্রবণে একটা ক্ষারের মোল সংখ্যার তার যে ভগ্নাংশটুকু বিয়োজিত হয়েছে সেটাকে আমরা কি ওই ক্ষারের কি বলবো, বিয়োজন কি ধ্রুবক বলে। তো আমরা কি স্যার এইটুকু বুঝতে পারলাম কে কি, আবার কি কেবি কি। স্যার এখন আরেকটা জিনিস দেখো, কে এবং কেবি ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস শিখবো। দেখো পিকে কি, কেটা মানে কি অ্যাসিডের। তাহলে আমরা বলবো যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের ঋণাত্মক লগারিদমকে পিকে বলে। আমরা এইটুকু লিখতে পারবো, অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের ঋণাত্মক লগারিদমকে কি বলে, পিকে বলে। অর্থাৎ আমরা লিখতে পারবো পিকে সমান -log কে। ঠিক আছে, -log কে। এখন আমরা ঠিক এরকমভাবে লিখতে পারবো, পিকে দেয়া থাকলে আমার কে কি করা যাবে, বের করা যাবে। তাহলে যদি বলি এখন পিকে বি কি, তাহলে বলবো যে ক্ষারের বিয়োজন ধ্রুবকের ঋণাত্মক লগারিদমকে ক্ষারের বিয়োজন ধ্রুবকের ঋণাত্মক লগারিদমকে পিকেবি বলে।
ঠিক আছে, অর্থাৎ আমরা কি লিখতে পারবো, পিকেবি সমান মাইনাস লগ কেভি। তাহলে আমার কেবির মান জানা থাকলে সহজে আমরা কি নির্ণয় করতে পারবো, পিকেবি নির্ণয় করতে পারবো। তাহলে দেখো অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে যেমন আমরা যদি বলি অ্যাসিটিক অ্যাসিড এর কে হলো 1.8 ইন্টু 10 ইনভার্স কত, 10 ইনভার্স 5, তাহলে তার পিকে কত। তাহলে আমরা সহজেই তোমার কি তার পিকেটা কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। এত ইন্টু 1.8 ইন্টু 10 ইনভার্স কি 5, দ্যাট ইজ আনসার। আমরা কি সহজে নির্ণয় করতে পারবো, এটা আমরা সহজে নির্ণয় ক্যালকুলেট করলে বাস ইনশাল্লাহ কি হয়ে যাবে। তো এইভাবে আমরা যদি পিকে বি দেয়া থাকে ক্ষারের ক্ষেত্রে, আমি সহজেই পিকে বি নির্ণয় করে, ক্ষারের ক্ষেত্রে কে বি দেয়া থাকলে, ক্ষারের ক্ষেত্রে কি দেয়া থাকলে, কোনো একটা ক্ষার দেয়া থাকলো তার কে বি দেয়া আছে, আমি কি নির্ণয় করতে পারবো, পিকে বি নির্ণয় করতে পারবো। অনেক সময় পিকে বি দেয়া থাকবে, আমার কে বি নির্ণয় করতে হবে, সহজে আমি কি অ্যান্টিলকের মাধ্যমে আমি কি নির্ণয় করতে পারবো। ক্লিয়ার এইটুকু? তো দেখো এখন আমরা পিকে জানলাম, কে জানলাম, কে বি জানলাম। এখন আমরা দেখব অ্যাসিড ক্ষারের তীব্রতা। অ্যাসিড ক্ষারের তীব্রতা, স্ট্রেংথ অফ অ্যাসিড বেস। আমরা প্রথমে কি অ্যাসিডের তীব্রতা শিখব, কোন অ্যাসিড তীব্র, কোন অ্যাসিড দুর্বল। ঠিক আছে, আমরা কি এই বিষয়গুলো কি জানবো। তাহলে একটা জিনিস দেখো, এক হলো বিয়োজন ধ্রুবকের সাহায্যে, মানে কের মানের সাপেক্ষে, কের সাপেক্ষে মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। কের মান যত বেশি, এর মান যত বেশি হবে, কের মান যত বেশি হবে ওই অ্যাসিডটি তত, কের মান যত বেশি হবে অ্যাসিডটি তত তীব্র হবে, অ্যাসিডটি তত তীব্র হবে। কে এর মান যত বেশি হবে অ্যাসিডটি তত কি হবে, তীব্র হবে। যেমন আমরা কি যদি একটু দেখি কতগুলো কমন উদাহরণগুলোর মধ্যে, ঠিক আছে, আমরা কি কমন উদাহরণগুলোর মধ্যে কোনটা তীব্র অ্যাসিড, কোনটা কি দুর্বল অ্যাসিড, আমরা কিছুটার কি কে এর মান এবং কে বির মান কি জানা থাকে। দেখো আমরা হাইড্রোজেন আয়োডাইডের কে এর মান যদি দেখি 1 ইন্টু 10 ইনভার্স কি 10, এইচ বিআর এর কে এর মান যদি আমরা যদি দেখি 1.8 ইন্টু 10 ইনভার্স এইচ বিআর এর মান হচ্ছে আমরা 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার 9। ঠিক এরকমভাবে পারক্লোরিক অ্যাসিড এর কে এর মান হচ্ছে আমরা ধরে নিলাম প্রায় 10 টু দি পাওয়ার 8। ঠিক এরকমভাবে যদি বলি মিথানোয়িক অ্যাসিডের তীব্রতা, মিথানোয়িক অ্যাসিডের কে এর মান হচ্ছে আমরা অল্পক্ষণ আগেই শিখছি স্যার, সেটার মান হচ্ছে কত, মান হচ্ছে 1.8 ইন্টু 10 ইনভার্স 4। আর ইথানোয়িক অ্যাসিডের তীব্রতা এত 1.8 ইন্টু 10 ইনভার্স কি 5। তাহলে এখন দেখো আমরা দেখতে পেলাম যে অ্যাসিডের কে এর মান যত বেশি সে অ্যাসিড তত বেশি কি তীব্র। দেখো হাইড্রোজেন আয়োডাইড বা হাইড্রো আয়োডিক অ্যাসিড এর কে এর মান সবচেয়ে বেশি, কাজে এটা কি তীব্র অ্যাসিড। এই হাইড্রোব্রোমিক অ্যাসিড এর কে এর মান 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এখানে পারক্লোরিক অ্যাসিড দেখো এর ক্ষেত্রে আমরা কে এর মান দেখো 10 টু দি পাওয়ার 8। তাহলে আমরা বলতে পারবো এখানে তীব্র অ্যাসিডকে এত, এখানের মধ্যে দুর্বল অ্যাসিডকে স্যার এটা। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে আমরা কে এর মান যত বেশি হবে ওই দ্রবণে আমরা বলতে পারবো যে H+ আয়নের
ঘনমাত্রার মান তত কি বেশি আছে, ফলে ওই অ্যাসিডটার তীব্রতা তত বেশি। অর্থাৎ যে অ্যাসিড যত সহজে আয়নিত হতে পারবে, যত বেশি আয়নিত হতে পারবে, তার তীব্রতা তত কি হবে, বেশি হবে। তো আমরা তোমার একটা উদাহরণস্বরূপ আরেকটা জিনিস একটু শিখে তাহলে আমরা একটু দেখব যে কার বেশি কার কিভাবে কম হয়। তাহলে এই যে এই কের মান যত বেশি হবে অ্যাসিডটি তত বেশি তীব্র হবে। আমরা এই জিনিসটা বেশি, এখন কে এর মান তিনটি বিষয়ের উপর ডিপেন্ড করবে, কিভাবে বেশি পাওয়া যাবে, কম না বেশি হবে সেটা আমরা একটু দেখব। প্রথমে হচ্ছে কে এর মান ডিপেন্ড করে এক বিয়োজন মাত্রার উপর, বিয়োজন কি মাত্রা এর উপর। তারপরে নির্ভর করে স্যার দ্রাবকের প্রকৃতির উপর, দ্রাবকের প্রকৃতির উপর, প্রকৃতির উপর। নাম্বার 3 নির্ভর করে অনুবন্ধী ক্ষারকের উপর, অনুবন্ধী ক্ষারকের ক্ষারের উপর, ক্ষারের উপর। এই তিনটে বিষয়ের উপর আমরা কি অনুবন্ধী ক্ষারের, আসলে অনুবন্ধী ক্ষারটার তীব্রতা যত বেশি হবে ক্ষারের শক্তির উপর, আমরা বলতে পারি শক্তি বা তীব্রতার উপর, শক্তির উপর, এটার উপর নির্ভর করে। কে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, প্রথম হচ্ছে বিয়োজন মাত্রা, দ্রাবকের প্রকৃতি, তারপর হচ্ছে কি অনুবন্ধী ক্ষারের শক্তির উপর। আমরা তোমার দেখো একটু বিয়োজন মাত্রা এই জিনিসটা কি, এটা আগে আমরা শিখে তারপর স্যার একটু ক্রমণে আলোচনা করব। প্রথমে দেখো অ্যাসিডের কি বিয়োজন মাত্রা, অ্যাসিডের বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা। আমরা স্যার এই জিনিসটা জানবো যে দ্রবণে উপস্থিত কোনো অ্যাসিডের, দ্রবণে মানে জলীয় দ্রবণে, দ্রবণে উপস্থিত কোনো অ্যাসিডের, উপস্থিত কোনো অ্যাসিডের, কোনো অ্যাসিডের মোট মোল সংখ্যার, মোট মোল সংখ্যার যে ভগ্নাংশ, ভগ্নাংশ বিয়োজিত অবস্থায় থাকে, বিয়োজিত অবস্থায় থাকে, তাকে বিয়োজিত অবস্থায় থাকে তাকে ওই অ্যাসিডের বিয়োজন মাত্রা বলে, বিয়োজনকে মাত্রা বলে। এখন দেখো বিয়োজন মাত্রাকে আমরা আলফা দ্বারা কি প্রকাশ করি। এখন দেখো এখানে বিয়োজিত মোল সংখ্যা আর অ্যাসিডের মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা। স্যার বিয়োজন মাত্রাকে শতকরায় প্রকাশ করতে হয়, কিসে প্রকাশ করতে হয়, আমরা কি শতকরায় কি নেব। তো এখন দেখো আলফার মান কখন বেশি হবে, বিয়োজিত পদার্থের বিয়োজিত পদার্থের মোল সংখ্যা, অর্থাৎ বিয়োজিত অ্যাসিড যত বেশি বিয়োজিত হবে, অর্থাৎ তার বিয়োজনের পরিমাণ যত বেশি হবে, তার আলফার মান তত কি বেশি হবে। তাহলে দেখো আমরা কি একটা উদাহরণস্বরূপের মাঝে আমরা কিভাবে ডিপেন্ড করে এই আলফার মানের উপর, স্যার এই বিষয়টাই আমরা কি দেখব, একবারে ম্যাথের সাহায্যে দেখব। তাহলে দেখো একটা অ্যাসিড আমরা ধরি ক্লোরাস অ্যাসিড, ক্লোরাস অ্যাসিড, ক্লোরাস অ্যাসিড আমরা ধরি HClO2। এই 1 মোলার ক্লোরাস অ্যাসিড দ্রবণে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এত, এর ঘনমাত্রা 0.1 মোল, 1 মোলার এত বলছে 1 মোলার এই ক্লোরাস অ্যাসিড দ্রবণে H+ ঘনমাত্রা এত আছে। তাহলে এটার KWর মান কত, এটার KWর মান কত, আমরা কি এটা কি একটু নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখো আমরা যদি দেখি এই ক্লোরাস অ্যাসিড যদি বিয়োজিত হয়,
তাহলে আমরা লিখতে পারবো H প্লাস আয়ন ক্লোরাইড আয়ন, এটা আমরা লিখতে পারবো। এটার ঘনমাত্রা কত? এখানে দেয়া আছে 1.0 মোলার, কিন্তু দেখো দ্রবণে সেখানে এর ঘনমাত্রা কত? এত মোলার। এটারও ঘনমাত্রা কত হবে স্যার? এত মোলার। আমরা কি এটাকে লিখতে পারি না? তাহলে দেখো এর বিয়োজন মাত্রা কত হবে, আলফার মান কত হবে? আলফা সমান আমরা দেখি বিয়োজিত এর পরিমাণ কতটুকু বিয়োজিত হয়েছে, 0.1 মোল পরিমাণ বিয়োজিত হয়েছে। তাহলে আমরা যদি লিখি HClO2, এটা কি বিয়োজিত অবস্থায়, আর H2 এর ঘনমাত্রা প্রারম্ভিক অবস্থায়, প্রারম্ভিক ঘনমাত্রা ইন্টু কত? 100। তাহলে দেখো প্রারম্ভিক অবস্থায় ঘনমাত্রা কত? 1 মোলার ছিল, এবং এর ঘনমাত্রা এত ইন্টু কত? 100। আমরা কত লিখতে পারবো স্যার বলি? এখানে লিখতে পারবো কত? মনে হয় 10%। কত লিখতে পারবো? 10%। অর্থাৎ এই ক্লোরাস অ্যাসিডের বিয়োজন কতটুকু বিয়োজিত হয় জলীয় দ্রবণে? মাত্র 10% কি বিয়োজিত হয়। এখন আমরা যদি বলি এর যদি 10% বিয়োজিত হয়, সাম্যাবস্থায় কি পরিমাণ থাকবে? আমরা যদি এইটুকুকে যদি ওইভাবে লিখি একটু দেখো, শুরুতেই তার ঘনমাত্রা এত, সাম্যাবস্থা এখান থেকে বিয়োজিত হচ্ছে কত পার্সেন্ট? আলফার মান কত? 10%। ঠিক আছে, 10% মানে হচ্ছে কত? 0.1 নাকি? আচ্ছা, তাহলে এখানে 1.0 মাইনাস 0.1, এটাও কত হবে? 0.1, আর এটার কত হবে? 0.1। তাহলে এখন যদি বলি আমি এর কে এর মান কত, তাহলে কে সমান আমরা লিখতে পারবো H প্লাস ইন্টু ClO2 মাইনাস এর ঘনমাত্রা বাই হচ্ছে ওই অ্যাসিডের ঘনমাত্রা। এখন দেখো সাম্যাবস্থার ক্ষেত্রে এটা আমরা নির্ণয় করব। তাহলে H প্লাসের ঘনমাত্রার মান কত? 0.1, আর এটার মান কত? 0.1, আর ওটার মান কত? 1.0 টু এত। তাহলে এখন এইটুকু যদি তুমি ক্যালকুলেট করো, অবশ্যই ওই অ্যাসিডের কে এর মানকে পাবে। তাহলে আমরা বলতে পারি যে তার বিয়োজন মাত্রা আলফার উপর কি কে এর মানটা কি করতেছে? নির্ভর করতেছে। তার মানে বিয়োজন মাত্রা যত, আলফার মান যত বেশি হবে, তার কে এর মান তত কি হবে স্যার? বেশি হবে। ক্লিয়ার এইটুকু? আমরা কি এইভাবে কি স্যার বিষয়টা কি দেখতে পারবো? তাহলে আমরা দ্বিতীয় পয়েন্টের ক্ষেত্রে একটা জিনিস দেখো, দ্রাবকের প্রকৃতির উপর কে এর মান যত বেশি হবে, 2 নাম্বার পয়েন্টের ক্ষেত্রে দ্রাবকের প্রকৃতির উপর, দ্রাবকের প্রকৃতির উপর। এখন দেখো অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে আয়নিত হয়ে অ্যাসিটেট আয়ন হাইড্রোনিয়াম আয়ন দেয়। ঠিক অ্যাসিটিক অ্যাসিড যদি অ্যামোনিয়ার সাথে যখন অ্যামোনিয়ার দ্রবণে চালনা করা হয়, তখন এই আয়ন উৎপন্ন করে। এখন একটা জিনিস দেখো, এখানে পানি আছে, পানি কি ক্ষার রূপে কাজ করছে, পানি কি রূপে কাজ করছে? ক্ষার। এখানে অ্যামোনিয়াটা কি রূপে কাজ করছে? ক্ষার। তাহলে এখন একটা জিনিস দেখো, এটা হলো দ্রাবক, এখানে এটা হলো দ্রাবক। তাহলে এখন এই দ্রাবকের কাজটা হচ্ছে এখান থেকে প্রোটন গ্রহণ করা, সে এখান থেকে কি করবে? প্রোটন গ্রহণ করবে। তাহলে কে দ্রুত প্রোটন গ্রহণ করতে পারে? তাহলে আমরা বলতে পারি এই যে এখানে অ্যামোনিয়াটা এই অ্যাসিটিক অ্যাসিড হতে দ্রুত প্রোটন গ্রহণ করে, ফলে তার আয়নীকরণ দ্রুত হয়। কার আয়নীকরণ? অ্যামোনিয়া অ্যাসিটিক অ্যাসিড। অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডকে অ্যামোনিয়া দ্রবণে দিলে সহজেই এই অ্যাসিটিক অ্যাসিড দ্রুত H প্লাস আয়ন
আয়ন অ্যামোনিয়াকে দান করে সে নিজে আয়নে পরিণত হয়, অ্যাসিটেট আয়নে। তাহলে আমরা বলতে পারবো এই দ্রাবকের প্রোটন গ্রহণ করার প্রবণতা কি বেশি, অর্থাৎ দ্রাবকের প্রকৃতি, অর্থাৎ দ্রাবক যদি যত সহজে অ্যাসিড থেকে প্রোটন গ্রহণ করতে পারে তাহলে ওই অ্যাসিড তত সহজে আয়নিত হতে পারবে, আর যে যত সহজে আয়নিত হতে পারবে তার তীব্রতা তত কী হবে, বেশি হবে। তাহলে আমরা এখানে পানিটার প্রোটন গ্রহণ করার প্রবণতা অ্যামোনিয়া অপেক্ষা কম। তাহলে আমরা বলতে পারবো এই দ্রাবকে অ্যাসিটিক অ্যাসিডের তোমার কি তীব্রতা কম হবে, অ্যামোনিয়া দ্রাবকে অ্যাসিটিক অ্যাসিডের তীব্রতা কি হবে, বেশি হবে, অর্থাৎ তার কে এর মান তোমার কি হবে, বেশি হবে। নাম্বার ক্ষেত্রে দেখো আমরা আরেকটা জিনিস দেখো, কে এর মান কিসের উপর ডিপেন্ড করে, অণুবন্ধী ক্ষারের শক্তির উপর, অণুবন্ধী ক্ষারের শক্তির উপর। এখন দেখো এটা কি HCl পানির সাথে বিক্রিয়া করে আমরা কি উৎপন্ন করে, দেখো একটা কি উৎপন্ন করে, এখানে ক্লোরাইড আয়ন আর হচ্ছে কি হাইড্রোনিয়াম আয়ন, এটা উৎপন্ন করে। এখানে এটা হচ্ছে কি অ্যাসিড, এটা হচ্ছে কি ক্ষার। তাহলে অ্যাসিড যদি তীব্র হয়, এটা কি তীব্র অ্যাসিড আমরা জানি, তাহলে এটা কি তার অণুবন্ধী ক্ষার, তাহলে তার অণুবন্ধী ক্ষার কি হবে স্যার, দুর্বল হবে। তাহলে ক্ষার যদি দুর্বল হয় তার অণুবন্ধী অ্যাসিড কি হবে, তীব্র। এটা একটা ধরি এক্ষেত্রে দুর্বল ক্ষার, তাহলে এটা কি হবে, অণুবন্ধী অ্যাসিড স্যার কি হবে, তীব্র হবে। তাহলে আমরা কি স্যার এইটুকু বুঝতে পারলাম যে কে এর মান তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করবে, মানে ওই অ্যাসিডের শক্তি তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করতে পারে। আমরা তোমার বলতে পারবো এক, আলফার মান যার যত বেশি হবে, অর্থাৎ বিয়োজন মাত্রা যার যত বেশি হবে ওই অ্যাসিডটি কে এর মান তত বেশি হবে, ফলে ওই অ্যাসিডটির তীব্রতা তত বেশি। আবার দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করবে। আমরা জানি অ্যাসিড, তাহলে আমরা কি দ্রাবকটা অবশ্যই সে ক্ষার মাধ্যম রূপে কাজ করবে, অর্থাৎ যে ক্ষারীয় দ্রাবকের প্রোটন গ্রহণ করার প্রবণতা যত বেশি হবে ওই অ্যাসিড ওই ক্ষারে তত বেশি আয়নিত হওয়ার প্রবণতা তত বেশি দিবে। এবং অণুবন্ধী ক্ষারের শক্তির উপর অ্যাসিড যদি তীব্র হয় তাহলে তার অণুবন্ধী ক্ষারটা কি হবে, দুর্বল, আর ক্ষারটা যদি দুর্বল হলে তার অণুবন্ধী অ্যাসিডটা কি হবে, তীব্র হবে। তাহলে আমরা স্যার অ্যাসিড ক্ষারের তীব্রতার পড়লাম স্যার একটা, কিসের মাধ্যমে অ্যাসিডের তীব্রতা কিসের মাধ্যমে, একের মাধ্যমে আমরা কি পড়লাম। এখন আমরা স্যার দেখব অ্যাসিডের 2 নাম্বার, প্রথমে হচ্ছে কে এর সাপেক্ষে। নাম্বার 2 আমরা দেখব অক্সি অ্যাসিডগুলোর তীব্রতা। এখন অক্সি অ্যাসিড সমূহের তীব্রতা স্যার অক্সি অ্যাসিড কোনগুলো, অক্সিজেনযুক্ত। তাহলে দেখো আমরা লিখি একটু, পারক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তারপর হচ্ছে কি ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, NO3। স্যার আমরা এটা লিখলাম, আর 4টা লিখি। তাহলে দেখো এই পারক্লোরিক অ্যাসিডে কেন্দ্রীয় পরমাণু ক্লোরিনের ধনাত্মক জারণ মান +7, সালফিউরিক অ্যাসিডে কেন্দ্রীয় সালফারের জারণ মান +6, এখানে ফসফরাসের জারণ মান হচ্ছে +5, এখানে এর জারণ মান হচ্ছে কি +5। তাহলে এখন আমরা আগে জানি যে কিভাবে তীব্রতা আমরা নির্ভর করব। এইসব অক্সি অ্যাসিডগুলোর তীব্রতা নির্ভর করে কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ মানের উপর। কেন্দ্রীয় পরমাণুর কিসের উপর স্যার, ধনাত্মক জারণ মানের উপর। কেন্দ্রীয় পরমাণুতে ধনাত্মক জারণ মান যত বেশি হবে, কেন্দ্রীয় পরমাণুতে ধনাত্মক জারণ মান যার যত কি বেশি হবে সেক্ষেত্রে তার ওএইচ বন্ধনের ভাঙন তত সহজ হবে, ফলে তার প্রোটন ত্যাগের প্রবণতা কি হবে, বেশি হবে। আবার বলতেছি কথাটা শোনো, অক্সি অ্যাসিডগুলোর তীব্রতা নির্ভর করে কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ মানের উপর। ধনাত্মক জারণ মান যার যত বেশি হবে ওই
অ্যাসিড অণুতে ওএইচ বন্ধনের ভাঙন তত সহজ হবে, ফলে প্রোটন ত্যাগ করার প্রবণতা তত কি হবে, বেশি হবে। অর্থাৎ যে অ্যাসিড যত সহজে প্রোটন দান করতে পারে তার কি তীব্রতা তত কি হবে, বেশি হবে। তাহলে সে অনুসারে আমরা বলতে পারি পারক্লোরিক অ্যাসিডের তীব্রতা সালফিউরিক অ্যাসিড অপেক্ষা কি বেশি। আমরা কি এই দুইটার ক্ষেত্রে বুঝতে পারবো কারণটা কি, এখানে ক্লোরিনের ধনাত্মক জারণ মান বেশি আর এখানে সালফারের ধনাত্মক জারণ মান কি কম। তারপর দেখো এই দুটি অ্যাসিডের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখা যায়, এই দুটি অ্যাসিডের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় যে কেন্দ্রীয় পরমাণুতে ধনাত্মক জারণ মান কি সমান। যদি ধনাত্মক জারণ মান সমান, এক্ষেত্রে যার আকার ছোট হবে, যার আকার কি ছোট, তার চার্জ ঘনত্ব তত বেশি, ফলে এর আকর্ষণে ওই বন্ধনের ভাঙন কি সহজে ঘটে, এর প্রোটন ত্যাগের প্রবণতা তত কি বেশি। সুতরাং আমরা বলতে পারবো ফসফরিক অ্যাসিড অপেক্ষা নাইট্রিক অ্যাসিড কি তীব্র অ্যাসিড। তাহলে আমরা কি কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ মান সমান হলে এরূপক্সি অ্যাসিডগুলোর ক্ষেত্রে আমরা দেখব যার আকার ছোট হবে তার তোমার কি হবে, চার্জ ঘনত্ব তত বেশি, ফলে ওই পরমাণুর আকর্ষণে তার অণুতে বিদ্যমান ওইচ বন্ধনটা সহজে ভেঙে এইচ প্লাস কি হয়, ত্যাগ ঘটে, ফলে তার তীব্রতা তোমার কি হবে, তত কি বেশি হবে। তাহলে আমরা অক্সি অ্যাসিডগুলোর তীব্রতা নির্ভর করে কিসের উপর, কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ মানের উপর। এরূপ উদাহরণের ক্ষেত্রে আমরা কি আরও কি লিখতে পারবো এরকমভাবে, তোমার AC4, ঠিক এরকম পারক্লোরিক অ্যাসিড, পারাভ্রমিক অ্যাসিড, ঠিক আছে, এইখানে ধনাত্মক +7, এখানেও +7, এনে +6, এটা কি +6, এটা তীব্র এসি, কারণ এটার আকার ছোট, এটার আকার বড়, এটার আকার ছোট, এটার আকার বড়। ক্লিয়ার এইটুকু? এভাবে আমরা কি অক্সি অ্যাসিডগুলোর তীব্রতা সহজে আমরা কি করব, ব্যাখ্যা করব। তারপর দেখো 3 নম্বর পয়েন্ট, হাইড্রাসিডগুলোর তীব্রতা আমরা কেমনে ব্যাখ্যা করব। হ্যালোজেন অ্যাসিড। নাম্বার 3, হাইড্রাসিড সমূহের তীব্রতা, হাইড্রাসিড যেমন দেখো হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড। এই হ্যালোজেন অ্যাসিড মানে হাইড্রাসিডগুলোর তীব্রতা নির্ভর করে তাদের ঋণাত্মক আয়নের আকারের উপর। কিসের উপর? ঋণাত্মক আয়নের কি আকারের উপর। যে ঋণাত্মক আয়নের আকার যত বড়, ওই অ্যাসিডের স্থিতিশীলতা তত কম, অর্থাৎ বন্ধনের পীড়ন বেশি। ফলে এই আয়োডিনের নিউক্লিয়াস এর জোরের প্রতি অধিক তেমন আকর্ষণ করতে পারে না, এতে বন্ধনটি ভেঙে সহজে H+ কি ঘটে, ত্যাগ ঘটে। আর যে সহজে H+ ত্যাগ করতে পারে তার তীব্রতা ততকে বেশি। তাহলে আমি আবার বলতেছি, হাইড্রাসিড সমূহের তীব্রতা নির্ভর করে তাদের অনুস্তর ঋণাত্মক আয়নের আকারের উপর। যে হাইড্রাসিডের ঋণাত্মক আয়নের আকার যত বড় হবে, ওই অ্যাসিডের স্থিতিশীলতা তত কম হবে, অর্থাৎ তাদের বন্ধনের পীড়ন তত বেশি হবে, অর্থাৎ তাদের বন্ধনটা ভেঙে সহজে H+ ত্যাগ হতে পারে, এই জন্য তার তীব্রতা কি বেশি। তাহলে আমরা বলতে পারবো কার তীব্রতা বেশি? স্যার হাইড্রো আয়োডিক অ্যাসিডের তীব্রতা তত কি হবে, বেশি হবে। স্যার এই হচ্ছে কি অ্যাসিডের তীব্রতা আমরা পড়লাম। ঠিক এরকমভাবে আমরা ক্ষারের তীব্রতার ক্ষেত্রে জানতে পারবো। যেমন 1 গ্রুপের ক্ষারগুলো কি বেশি কি তীব্র, যেমন আমরা বলি সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে কি তীব্র ক্ষার।
ঠিক আছে, এরা এরা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়, এদের বিয়োজন মাত্রা বেশি, আলফার মান বেশি হবে, সম্পূর্ণরূপে বিয়োজিত হয় এবং এদের তোমার কি কেবির মানও কি হবে বেশি হবে। অপরদিকে দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, ফেরিক হাইড্রোক্সাইড, ফেরাস হাইড্রোক্সাইড, এরা স্যার তীব্র নয়, অর্থাৎ দুর্বল ক্ষার। ওকে, জিনিসটা কী ক্ষার? দুর্বল ক্ষার। এদের আলফার মান কম হবে, কেবির মানও স্যার কী হবে কম হবে। ক্লিয়ার এইটুকু? তাহলে আমরা কি অ্যাসিড ক্ষারের তীব্রতা স্যার পড়লাম। এখন স্যার আমরা একটা জিনিস দেখো, যে বিষয়টা যে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা আমরা পড়ব, এটা পড়ে আমরা তোমার কি তারপর পিএইচ সম্পর্কে যাব। দেখো অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। একটা দুর্বল অ্যাসিড জলীয় দ্রবণে কি পরিমাণে H+ আয়ন দেয়, ঠিক আছে, অর্থাৎ দিছে, সেটা আমরা কিভাবে নির্ণয় করব, সেটা জানার জন্য আমরা এই সূত্রটার ক্ষেত্রে আমরা কি সহজে জানতে পারবো। যেমন যে নির্দিষ্ট তাপমাত্রায় লঘু দ্রবণে, এটা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, অর্থাৎ লঘু দ্রবণের ক্ষেত্রে কি প্রযোজ্য এবং মৃদু অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে প্রযোজ্য। ক্লিয়ার এইটুকু? তাহলে আমরা যে বিষয়টা বলবো, লঘু অ্যাসিড বা ক্ষারের লঘু দ্রবণে দুর্বল অ্যাসিড বা ক্ষারের বিয়োজন মাত্রা তাদের ঘনমাত্রার বর্গমূলের কি ব্যস্তানুপাতিক। এই জিনিসটা যে লঘু নির্দিষ্ট তাপমাত্রায় লঘু দ্রবণে দুর্বল অ্যাসিড বা ক্ষারের বিয়োজন মাত্রা তাদের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। বর্গমূলের কি ব্যস্তানুপাতিক, অর্থাৎ আমরা বলতে পারবো বিয়োজন মাত্রাকে কি দ্বারা প্রকাশ করে? আলফা দ্বারা। ঠিক আছে, বিয়োজন মাত্রাকে কি দ্বারা প্রকাশ করছে? আলফা দ্বারা। ব্যস্তানুপাতিক চিহ্ন হবে 1/√c, সিটা আমি কি গণমাত্রা ধরলাম, অর্থাৎ দুর্বল অ্যাসিড বা ক্ষারের বিয়োজন মাত্রা তাদের ঘনমাত্রার বর্গমূলের কি ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে অসওয়াল্ডের কি লঘুকরণ সূত্র। সেখান থেকে আমরা কি স্যার আলফার মান যদি ঘনমাত্রা দেয়া থাকে দুর্বল অ্যাসিড বা ক্ষারের, তখন তার বিয়োজন মাত্রাও কি করা যাবে? বের করা যাবে। কিভাবে বের করা যাবে দেখো, আমরা একটু দেখি। দেখো আমরা ধরে নিলাম অ্যাসিডের ক্ষেত্রে, দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি লঘুকরণ সূত্রটি দেখি। একটি দুর্বল অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন A- আয়ন দেয়। শুরুতেই তার আমরা কি ধরে নিলাম প্রারম্ভিক অবস্থায় তার ঘনমাত্রা হচ্ছে C মোল পার লিটার। এখনও বিক্রিয়াটা শুরু হয় না এত। এখন সে বিক্রিয়ার সময় সেখান থেকে আলফা মোল পরিমাণ কি বিয়োজিত হয়ে আলফা মোল H+ আয়ন এবং আলফা মোল A- আয়ন উৎপন্ন করে। তাহলে সি ঘনমাত্রার HA দ্রবণ থেকে কি পরিমাণ যাবে? তাহলে সি মাইনাস আলফা সি পরিমাণ বিয়োজিত হবে। তাহলে আলফা সি মোল পরিমাণে H+ আয়ন উৎপন্ন হবে, আলফা সি পরিমাণ তোমার কি A- আয়ন উৎপন্ন করবে। কাজে আমরা কি এখন ভরক্রিয়ার সূত্র অনুসারে লিখতে পারি, যেহেতু অ্যাসিডের জন্য আমি কি বিয়োজন ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করব? কে দ্বারা প্রকাশ করব। তখন আমরা লিখতে পারি কি H+ এর ঘনমাত্রা, A- আয়নের ঘনমাত্রা আর হচ্ছে H এর ঘনমাত্রা। আমি কি এইটুকু লিখতে পারি। এখন এইটুকু লেখার পর আমরা স্যার এখন দেখো এই লাইন থেকে
আমরা কি লিখতে পারি, বা কে সমান এটার মান ছিল কে আলফা সি। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার মান এত, এবং এ মাইনাস আয়নের ঘনমাত্রার মান হচ্ছে আলফা সি, আর এটার ঘনমাত্রা হয়েছে সি মাইনাস আলফা সি। এইটুকু লেখা যায়, বা এত সমান 1 মাইনাস আলফা, এটা কি সি লেখা যায়, আলফা স্কোয়ার সি স্কোয়ার লেখা যায়। আমরা কি এইটুকু লিখতে পারি, এত সমান কি লিখতে পারি, আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা, আলফা স্কোয়ার সি ইন্টু 1 মাইনাস কি আলফা। তাহলে এখন দেখো, একটা অ্যাসিডের যদি তার ঘনমাত্রা দেয়া থাকে, আমি তার বিয়োজন মাত্রা যদি জানি, তাহলে তার কি নির্ণয় করা যাবে, তার বিয়োজন ধ্রুবক কি নির্ণয় করা যাবে। ক্লিয়ার এইটুকু? এখন এইটুকু এই লাইন থেকে আমরা কি লিখতে পারি, এত সমান আলফা স্কোয়ার সি। কেন? তার কারণটা হচ্ছে যে এইচ একটা দুর্বল অ্যাসিড, এটা কি দুর্বল অ্যাসিড। এই দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে আমি কি 1 মাইনাস আলফা সমান কি 1 লেখা যায়, অর্থাৎ এই আলফার মানটা অতি নগণ্য হবে, বুঝে গেছে, সেই জন্য একের সমান লেখা যায়। তাহলে নিচে কি 1 হবে, 1 দিলে আমরা কি এইটুকু লিখতে পারবো। এখন অ্যাসিডের তার বিয়োজন মাত্রা কতটুকু সমান, এটা আমরা কি লিখতে পারবো, কে ইন্টু কে রোট সি, রোট ইন্টু কে বাই সি, আমরা কি এটা লিখতে পারবো। অর্থাৎ আমরা কি এইটুকু লিখতে পারবো, এটা দ্বারা আমরা কি ওই অ্যাসিডের বিয়োজন কতটুকু হলো, বিয়োজন মাত্রা কতটুকু হলো সেটা আমরা কি জানতে পারি। এত সমান এখানে রোট কে ইন্টু 1 বাই রোট সি, বা এটা একটা বিয়োজন ধ্রুবক, এটা যদি উঠে একটা সমানুপাত, এখানে একটা ব্যস্ত অনুপাতিক চিহ্ন হবে, প্রপোর্শনাল 1 বাই এত। অর্থাৎ আমরা বলতে পারবো দুর্বল অ্যাসিডের বিয়োজন মাত্রা তার ঘনমাত্রার বর্গমূলের কি ব্যস্তানুপাতিক। ক্লিয়ার এইটুকু? তাইলে একটা জিনিস, আরেকটা জিনিস এখান থেকে কি পাইলাম, যে দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান কত হবে, আলফা সি, এত কি মোল পার লিটার। ক্লিয়ার এইটুকু? এত কি মোল পার লিটার। এখন দেখো আলফার মান, আলফা সমান আমরা কি জানি, আলফার মান কি জানি, কে ইন্টু কি রোট সি ইন্টু সি। আবার আমরা জানি এখানে কে ইন্টু রোট সি ইন্টু কি রোট সি, দ্যাট ইজ আমরা কি লিখতে পারবো, কে ইন্টু সি। অর্থাৎ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে প্রকৃত ঘনমাত্রা সমান আমরা কি জানি, রোট কে ইন্টু সি, রোট কে ইন্টু কে সি। তাহলে অনুরূপভাবে আমরা ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে, লঘু ক্ষারের ক্ষেত্রে, মৃদু ক্ষারের ক্ষেত্রে বা দুর্বল ক্ষারের ক্ষেত্রে, দুর্বল ক্ষারের ক্ষেত্রে আমরা লিখতে পারবো কেবি ইন্টু আলফা স্কোয়ার সি 1 মাইনাস আলফা। ঠিক এরকমভাবে আমরা লিখতে পারবো আলফা স্কোয়ার কি সি। ঠিক আছে, 3 নগণ্য এইটুকুর জায়গায় আমরা ঠিক অনুরূপভাবে লিখতে পারবো। আবার লিখতে পারবো আলফা ইকাল টু কি রোট কেবি বাই কি সি। আমরা কি এর ক্ষেত্রে আমরা জানবো ওইস মাইনাস আয়ন সময় কি আলফা সি, তাহলে এর ক্ষেত্রেও আমরা লিখতে পারবো কেবি ইন্টু কি সি। ক্লিয়ার এইটুকু? স্যার আজকে তোমাদেরকে এই পর্যন্তই। তো আগামী লেকচার ইনশাল্লাহ তোমার পিএইচ সম্পর্কিত ম্যাথ, আমরা পিএইচ স্কেলটা পড়বো এবং বাফার দ্রবণ পড়বো। সবাই ভালো থাকো, আর যদি কোনো প্রবলেম থাকে তোমরা কি মেসেঞ্জারে পাঠায়ও, ইনশাল্লাহ সমাধান করে দিব। ভালো থাকো, আসসালামু আলাইকুম।